নির্মাণ কাজ বন্ধ থাকায় বিআরটি প্রকল্প যেন গলার কাটা, নতুনভাবে মূল্যায়নের তাগিদ বিশেষজ্ঞদের। পর্যটন এলাকা সিলেটের গোয়াইনঘাটে বেহাল সড়ক, ৩ বছরেও শেষ হয়নি ১০ কিলোমিটার রাস্তার মেরামত। অনিয়মে জর্জরিত রাজধানীর বেশিরভাগ পাঠাগার, বাজেট খরচেই আসল উদ্দেশ্য, বরাদ্দের টাকা নয় ছয়ের অভিযোগ। হত্যা চেষ্টার শঙ্কায় যুদ্ধবিরতির পরও আত্মগোপনে আয়াতুল্লাহ খামেনি, প্রকাশ্যে এসে হতে পারেন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। গাজীপুর থেকে বিমানবন্দর এলাকার বাসিন্দাদের গলার কাটা হয়ে ওঠা বিআরটি প্রকল্পের মেয়াদ শেষ। এক যুগেরও বেশি সময় পার হলেও শেষ হয়নি কাজ। স্টেশন, ব্রিজ ও ওভারপাস নির্মাণের কাজ মাঝপথেই স্থগিত। ৭ম দফায় মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় বলছে প্রকল্পটি শেষ করতে প্রয়োজন আরও ৩,০০০ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে এটি আদৌ শেষ করা সম্ভব কিনা তা নতুনভাবে মূল্যায়ন করা দরকার। আরও জানাচ্ছেন শাহাদাত অব্র। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ বিআরটি প্রকল্প ২০২৪ সালের ডিসেম্বরে মেয়াদ শেষে অগ্রগতি প্রতিবেদনে দেখানো হয় ৯৭.৪৭% কাজ শেষ হয়েছে। তবে বাস্তবে এর চিত্র অনেকাংশেই উল্টো। স্টেশনগুলোর অবস্থা একেবারেই নাজেহাল। সময়সীমা ও ব্যয়ের দিক থেকে একের পর এক রেকর্ড গড়েছে প্রকল্পটি। ২০১২ থেকে ২০১৬ মেয়াদি এই প্রকল্পের প্রাথমিক বাজেট নির্ধারিত হয় ২,০৪০ কোটি টাকা। পরে দ্বিতীয় দফায় তা বেড়ে দাঁড়ায় ৪,২৬৮ কোটি টাকায়। ২০০৯ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ৫ বার সময় বাড়িয়ে ২০২৪ সালেও শেষ হয়নি প্রকল্পটি। এ সময় 10টি বিআরটিসি বাস দিয়ে পাইলট প্রকল্প চালু করা হয়। এরপর ২০২৫-এর জুনে প্রকল্পটি চালু করার কথা থাকলেও তা তো হয়নি, উল্টো ৫ মাস পর বন্ধ হয়ে গেছে পাইলট প্রকল্প। এই শিববাড়ি স্টেশনটি পুরোপুরি এখন পরিণত হয়েছে একটি গাড়ি রাখার জায়গায়, যেখানে কিনা থাকার কথা ছিল বিআরটি প্রকল্পের বাস, কিন্তু সেখানে এসে আমরা লক্ষ্য করেছি কেবলই অন্যান্য গাড়ি। পাইলট প্রকল্প গত বছর যেটি চালু করা হয়েছিল সেটিও এখন কেবলই খাতা ও কলমে সীমাবদ্ধ রয়ে গেছে। অবৈধ গাড়ি পার্কিং ও জায়গা দখল করে গ্যারেজের কাজ করতেও দেখা যায় স্টেশনে। গাড়ি রাখা যাবে না, কিন্তু রাখার সাইনবোর্ড আছে, কিন্তু এটা তদারকি করার লোক নাই। ৪,০০০ কোটি টাকারও বেশি ব্যয় করা এই বিআরটি প্রকল্প এখনো কাজ শেষ হয়নি, তবে পুরো কাজই এখন স্থগিত। এই প্রকল্প আবারও ব্যয় বাড়িয়ে শুরু করা হবে কিনা, কিংবা শেষ করার সিদ্ধান্ত নেবে কিনা সরকার, সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে প্রকল্পটি শেষ করতে প্রয়োজন আরও ৩,০০০ কোটি টাকা, যেখানে ৭ম দফা প্রকল্পের মেয়াদ বাড়তে পারে ২০২৯ সাল পর্যন্ত। তাহলে একক প্রকল্পেই ব্যয় দাঁড়াবে প্রায় ৭,০০০ কোটি টাকা। প্রশ্ন ওঠে, এত দীর্ঘ এই প্রকল্পের ভবিষ্যৎ কি? এই প্রশ্নগুলোর উত্তর জানতে যাই প্রকল্প পরিচালক রেজাউল করিমের কার্যালয়ে। প্রকল্প অফিসে পাওয়া যায়নি তাকে। তাদের এগুলো কোনো কার্যকর লাভ নেই, তারা কোনো কিছু বলতে পারে না। কেন কাজ কথা বলবে না? প্রজেক্টে যারা কাজ করে তারা এখন একমাত্র এমডি, প্রজেক্টের এমডি কথা বলবে না এখন। স্যার আমার যেটা ফেলে দিই, কি বলছেন? আমাকে উনি বলছেন যে ওদের এগুলো তো আমি বিষয়। একাধিকবার ফোন করার পর তিনি ফোন ধরলেও কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন। বিআরটি প্রকল্পে কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাচ্ছিলাম, এবং আমার পিএম এর সাথে কথা বলে ইন্টারভিউ নিতে চাই আপনার। আপনি কি? সম্ভব না, আমি অসুস্থ, জ্বর। তবে বাস্তবায়নকারী কর্মকর্তা জানান এই প্রকল্পের অবকাঠামোর কাজ শেষ হবার অপেক্ষায় তারা।
বাসের যে চলমান প্রকিউরমেন্ট সেটাতে যদি আমরা নোয়া দিতে পারি, অনুমোদন পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা 26-এর মধ্যেই চলে যাওয়া সম্ভব, অপারেশনে চলে যাওয়া সম্ভব, সাবজেক্ট টু ফিনিশিং অফ সিভিল ওয়ার্ক। বিশেষজ্ঞদের একটি পক্ষ বলছে প্রকল্পটি আদৌ শেষ করা সম্ভব কিনা তা নতুনভাবে মূল্যায়ন করা দরকার। আর অপর পক্ষের আশা, বিআরটি চালু করতে পারলে মেট্রো রেলের মতো সুবিধা পাবে নগরবাসী। এই খণ্ডিত বিআরটি পৃথিবীর কোথাও পপুলার হয়নি, সুতরাং এইটাও হবে না। নতুন বিনিয়োগ করা আমার হিসাবে এটা একটা গচ্চা দেওয়া। এমআরটির মতো, এটা তো ভালো সিস্টেম। এমআরটির মতো সবাই আপনি আধা ঘন্টায় গাজীপুর থেকে মহাখালী চলে যাবেন উইদাউট এনি ইন্টারাপশন, সেটা কি ভালো না? প্রকল্পের শতভাগ কাজ শেষ হওয়ার মধ্যে রয়েছে ড্রেন, 7টি ফ্লাইওভার, 10 লেনের টঙ্গী ব্রিজ ও 2টি ফুটওভার ব্রিজের। শাহাদাত অভ্র, এখন ঢাকা। দফায় দফায় কাজের মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সিলেটের গোয়েনঘাট শালুটিকোট রাস্তার মেরামত কাজ। গত 3 বছরে 10 কিলোমিটার রাস্তার মেরামত কাজ হয়েছে মাত্র 50%। ফলে ভোগান্তির শেষ নেই পর্যটন এলাকা গোয়েনঘাটের 4 লাখ মানুষের। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশল বিভাগের গাফিলতির কারণেই এমন দুরবস্থার তৈরি হয়েছে। এর সত্যতা মিলেছে দুদকের অভিযানেও। আরও জানাচ্ছেন গুলজার আহমেদ, ছবি তুলেছেন সেলিম মিয়া। সিলেটের শালুটিকোর গোয়েনঘাট সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দ আর ভাঙাচোরা রাস্তা যেন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। সড়কে চলাচলকারী বাসিন্দারা বলছেন, চলাচল অনুপযোগী এমন সড়কে ভোগান্তির শেষ নেই তাদের। গাড়ি লইয়া চলাফেরা খুবই কষ্ট হয়, পানি জমি যায়, গাড়ি নষ্ট হয়, উঠা যায় না। যাত্রীরও কষ্ট এবং গাড়ি ঘোড়ার অবস্থা বেশ ভালো থাকে না। যে কাজ করে ও কাজ আমরা ভাঙিয়ে যাই, তো আমরা অভিযোগ করলে তো আমরা কেউ পাই না। এমন বাস্তবতায় 2024 সালে 2টি প্যাকেজে 10 কিলোমিটার সড়কের সংস্কার ও নির্মাণ কাজ শুরু করে ঢালি ও দেলোয়ার হোসেন কনস্ট্রাকশন। তবে 2.5 বছরে কাজ শেষ হয়েছে মাত্র 50%। কাজ শুরুর কয়েক মাসের মধ্যেই সড়কে ভাঙন শুরু হয় নতুন করে। স্থানীয়রা বলছেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও তদারকি না করায় এমন অবস্থা তৈরি হয়েছে। আতঙ্কের মধ্যে আছে যে কন্ট্রাক্টর কাজ শেষ করার পরে যে রডগুলো বাইর হবে, তখন আমরা গাড়ি নিয়ে আসল মুখিরা 2 দিন কাজ করে 2 মাস কাজ বন্ধ থাকে, এরকম চলতেছে এখন। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সরেজমিনে অনুসন্ধান করে অভিযোগের সত্যতাও পায় দুর্নীতি দমন কমিশন। এসব অনিয়ম প্রতিবেদন কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে বলে জানায় অনুসন্ধানী দল। 1.5 কিলোমিটার জায়গা এস্টিমেটই করা হয়নি। এই ভোগান্তি এই এলাকার জনগণকে ভুগতে হবে। কাজের যে মান সেটাতে গাফিলতি আছে এবং অনিয়ম কিছুটা হয়েছে মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আমরা কমিশনকে এই বিষয়ে জানাবো। ঠিকাদারি প্রতিষ্ঠানের অজুহাত, বন্যার কারণে কাজ শেষ করতে দেরি হচ্ছে। তবে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। দৃষ্টিগোচরে আসছে, আমাদের কর্তৃপক্ষ জানাইছে, আমরা এটা সংশোধন করে দেবো যতটুকু ত্রুটি বিচ্যুতি আছে, এবং কাজটা আমরা দ্রুত সময়ের মধ্যে উঠানোর চেষ্টা করবো। কিন্তু বন্যা এই এলাকায় বেশি, এইটির জন্য আমাদের কাজটা দেরি হচ্ছে। গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তোমাকে আমরা জরিমানা করবো এবং তোমার কাজ লাইসেন্স দিবার হবে মিনিমাম 2 ইয়ার্স। এই চিঠিও আমরা ঠিকাদারকে দিয়ে দিছি, একেবারে লিখিত দিছি, এবং কাজের ধীরগতির জন্য অনেকবার চিঠি দেওয়া আছে। ভঙ্গুর রাস্তার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন খাত, যার নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতেও। গোয়েনঘাট শালুটিকোর এই রাস্তার বেহাল দশার কারণে স্থানীয়রা যেমন ক্ষতিগ্রস্ত, তেমনি ক্ষতিগ্রস্ত এই রাস্তায় চলাচলকারী পর্যটকরাও। তবে রাস্তার ভঙ্গুর অবস্থার কারণে পর্যটক সংখ্যা এখন কমে গেছে, যার ফলে বড় ধরনের একটা নেতিবাচক প্রভাব পড়ছে উপজেলার পর্যটন শিল্পে। তাই স্থানীয়রা বলছেন, আগামী বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই যদি উন্নয়ন কাজ শেষ না হয়, তাহলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হবেন এই এলাকার মানুষজন। গুলজার আহমেদ, এখন গোয়েনঘাট, সিলেট। পাঠাগারের অস্তিত্ব না থাকলেও রয়েছে মোটা অঙ্কের বাজেট, আবার কোথাও বরাদ্দের সাথে বাস্তব চিত্রের যোজন যোজন ব্যবধান। যেখানে 20 বছরেও পৌঁছায়নি একটি পত্রিকার কপি। দায়িত্বরত কর্মকর্তারাও জানেন না তার পাঠাগারের সঠিক সংখ্যা। অন্যদিকে লাইব্রেরি পরিচালনা নয়, বরং বাজেট খরচ করাই আসল উদ্দেশ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 2 সিটি কর্পোরেশনের পাঠাগারগুলোর অব্যবস্থাপনার চিত্র জানাচ্ছেন অভিজিৎ শান্ত। পাঠাগার আছে
কিন্তু পাঠক নেই, আবার কোথাও পাঠক আছে কিন্তু চাহিদা অনুযায়ী বই নেই। এমনই দোদুল্যমান অবস্থায় রয়েছে নগরীর বেশিরভাগ গ্রন্থাগার। উন্নত মানসিকতা ও বুদ্ধিদীপ্ততার চর্চায় যেখানে পাঠাগারের গুরুত্ব সবচেয়ে বেশি, সেখানে কেন এমন ভগ্নদশা? আর কেনই বা বছরের পর বছর বরাদ্দ দিয়েও পাল্টানো যাচ্ছে না এমন চিত্র? আর বিষয়টির তদারকি ও পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের দায়সারা বক্তব্য কিসের ইঙ্গিত বহন করছে, তা তুলে ধরবে এখন টেলিভিশন। বাইরে নেই কোনো সাইনবোর্ড, দেয়ালেও ফাটল, দেখে মনে হবে একটি পরিত্যক্ত ভবন। বলছিলাম দক্ষিণ সিটির ২৮ নম্বর ওয়ার্ডের চারনিঘাট এলাকার মাওলানা মুফতি দিন মোহাম্মদ ইসলামী পাঠাগারের কথা। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও বিকেল ৫:১৫টায়ও মূল ফটকে তালা। আবার এখান থেকেই নাকি দেওয়া হয় টিসিবির পণ্য। তো যখন টিসিবি মাল দেওয়া হয় তখনই খুলে, আর সপ্তাহে একদিন হয়তো খুলতে পারে। কেয়ারটেকার ছিল, এখন তো কেয়ারটেকারও দেখি না। গত ২০ বছর আগে পাঠাগার ছিল, অনেক ছাগলের ঘর। সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র পাঠাগার ও পাঠক শূন্য। শোকেসে সাজিয়ে রাখা বইগুলোও ২০ বছরের পুরানো। গ্রন্থাগারিক জানালেন ২০০৬ সালের পর কোনো পত্রিকা আসেনি পাঠাগারে। মাসে ১ টাকাও সহায়তা পান না বলে জানান এই কর্মকর্তা। এমনকি সহায়তার জন্য চাহিদাপত্র পাঠানো হলেও সাড়া মেলেনি কর্তৃপক্ষের। মিলেছে কেবল ১২৬টি বই। জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র লাইব্রেরির জন্য দৈনিক পত্রিকা সরবরাহ প্রসঙ্গে এই যে চাহিদাপত্র দিয়ে চাইতে তো আপনি শেষ। আমি শেষ ৬ সাল থেকে তো ২৬, এর মানে হলো ১৯ বছর। ১৯ বছরে যদি আমি ১২৬টা বই পাই। দক্ষিণ সিটির ওয়েবসাইট অবশ্য বলছে তাদের তত্ত্বাবধানে থাকা ৮টি পাঠাগারে গত ৮ অর্থ বছরে বরাদ্দ ছিল প্রায় ৭.৫ কোটি টাকা। তাহলে এই অর্থের গন্তব্য কোথায় তা জানতেই এবার যেতে চাই নগর ভবনে। তথ্যে অসঙ্গতি আর দায়সারা বক্তব্য দায়িত্বরতদের। দুই কর্মকর্তার কেউই জানেন না নগরের সঠিক পাঠাগারের সংখ্যা কত। এখন কয়টা পাঠাগার আছে আপনার? ভাই অনেক পাঠাগার আছে, বাস্তবে কিছু পাঠাগার কি জানো। আমি একটা আসলে পাঠাগার নীতিমালাও করতেছি, বাংলাদেশে নাই। মুবাশশির হাসানের এই দাবির অসারতা ফুটে উঠল গণগ্রন্থাগার অধিদপ্তরের উপপরিচালকের কথায়। আমার মতামত তো আমি অলরেডি বলে ফেলেছি আর কি, এটা হলো তাদেরই এখতিয়ার। হ্যাঁ, এটি তো আসলে সত্য নয়। আমি তো আপনাকে মানে একদম এক্সপ্লেন করে বুঝাই দিলাম যে এটা একটি সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর। দক্ষিণের চেয়েও নাজুক উত্তর সিটির চিত্র। পুরো এলাকা ঘুরেও কোনো লাইব্রেরির সন্ধান মেলেনি। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী এখানে একটি পাঠাগারেরও অস্তিত্ব নেই। অথচ গ্রন্থাগার খাতে চলতি অর্থ বছরে প্রায় ২.২ কোটি সহ শেষ ১০ বছরে বরাদ্দ দেওয়া হয় ১৯ কোটি টাকার বেশি। এখন এটাই তো আমাদের সঠিক জবাবদিহিতার অভাবেই পাঠাগারের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। তার মতে উন্নয়ন নয়, বাজেট খরচ করাই প্রধান উদ্দেশ্য, যাতে আদতে তছরূপ হচ্ছে রাষ্ট্র ও জনগণের সম্পদ। অর্থাৎ সিটি কর্পোরেশন যখন দায়হীন দায়িত্ব পালন করে কিংবা এই জবাবদিহিতার ক্ষেত্রে যখন যথেষ্ট ঘাটতি থাকে এবং এই ঘাটতির মধ্য দিয়ে পাঠাগারকে টিকিয়ে রেখে বাজেট যে অন্যায়ভাবে কিংবা নিয়ম বহির্ভূতভাবে যে খরচ করার যে অবস্থাগুলো দাঁড়িয়েছে, এক্ষেত্রে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা দরকার। আসলে পাঠাগারকে ধরে রেখে সেখান থেকে বাজেট জোচ্চুরি করা অথবা বাজেট আত্মসাৎ করা, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মের মুঠোফোন আসক্তি, পাঠে অনভ্যাস ও পাঠক খরার উদাহরণ দিলেও বাজেটের যথাযথ ব্যয়ের ব্যর্থতা বা দায়িত্বে অবহেলার দায় কি এড়াতে পারে সিটি কর্পোরেশন? অভিজিৎ শান্ত, এখন, ঢাকা। গত কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী চালের বাজার। ভরা মৌসুমেও বাড়তি দামেই চাল কিনছেন ক্রেতারা। ছুটির দিনের চালের বাজারের সবশেষ খবর জানাতে রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী মাঝার ইমন। এছাড়া চট্টগ্রাম নগরীর কর্ণফুলী বাজারে রয়েছেন সহকর্মী কাজী মাহফুজ। শুরুতেই রাজধানীর চিত্র জানবে ইমনের কাছ থেকে। ইমন, জানাবেন ভরা মৌসুমেও বাজারে চালের দাম কেন কমছে না, বিক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, বিক্রেতাদের কথা দিয়ে শুরু করতে চাই। বিক্রেতারা যেটি বলছেন যে গত ৩ সপ্তাহ অর্থাৎ পবিত্র ঈদুল আজহার পরেই মূলত চালের যে ঊর্ধ্বগতি সেটি শুরু হয়ে যায় এবং বিক্রেতারা যেটি বলছেন যে প্রতি ধরনের চালে অর্থাৎ যে সমস্ত চালগুলো বেশি চলে, আমি যদি একটু বলতে চাই মিনিকেট, নাজিরশাইল এবং ২৮, এই ৩ ধরনের চালই মূলত বাজারে ক্রেতাদের চাহিদা রয়েছে এবং সাধারণ মানুষের
যে চাল বলা হয় 28, এই চালটিরও কিন্তু দাম বেড়েছে এবং বিক্রেতারা যেটি বলছেন যে চালের যে প্রক্রিয়াকরণ রয়েছে, অর্থাৎ একেবারে ধান থেকে অর্থাৎ মাঠ থেকে একেবারে ক্রেতার হাতে যাওয়া পর্যন্ত যে প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়ার মধ্যে গলদ বলছেন বিক্রেতারা যেটি বলছেন যে এই প্রক্রিয়া যারা সম্পন্ন করেন, অর্থাৎ মিলার থেকে শুরু করে বিভিন্ন বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সকলেই কিন্তু এই প্রক্রিয়ার সাথে জড়িত এবং তারা যেটি বলছেন যে এই প্রক্রিয়ার মধ্যে সমস্যা রয়েছে, যার কারণে একেবারে ব্যবসায়ী পর্যায়ে অর্থাৎ খুচরা এবং পাইকারি পর্যায়ে ব্যবসায়ীদের কাছে আস্তে আস্তেই চালের দাম বেড়ে যায়। বিক্রেতারা যেটি বলছেন যে গত বছর অর্থাৎ 2024 সালে যে হিসাব আমাদেরকে দেখিয়েছে, তারা যেটি বলছেন যে গত বছরও যে চাল অর্থাৎ নাজির শাল যে চাল রয়েছে সেই চালটিও যেটি বিক্রি হচ্ছিল 58 থেকে 60 টাকা 62 টাকা, সেই চালটি কিন্তু এবছর এই জুন মাসে বিক্রি হচ্ছে কিন্তু আরও 7 থেকে 8 টাকা বেড়ে গেছে। অর্থাৎ বিক্রেতারা যেটি বলছেন যে এবছর যদি আমি একটু স্পেসিফিকভাবে বলতে চাই, মিনিকেট চাল বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকা আজকের দিনে চলছে এবং ঈদের আগে এই দাম ছিল 70 থেকে 72 টাকা, 28 ছিল 56 থেকে 56 টাকা পর্যন্ত এবং আজকের দিনে বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা পর্যন্ত এবং নাজির শাইল চাল বিক্রি হচ্ছে 78 থেকে 85 টাকা পর্যন্ত, যা পবিত্র ঈদুল আজহার আগে ছিল 75 থেকে 78 টাকা। এবং বাজারে যেটি দেখেছি স্বর্ণ ও পাইজাম চালের সরবরাহ কিছুটা কম রয়েছে। বিক্রেতাদের যে মূল কথা যেটি তারা বলছেন যে সিন্ডিকেটের কথাই তারা বলছেন বিক্রেতারা, এবং ক্রেতারা যেটি বলছেন যে প্রতি বস্তা ঈদের আগে যে বস্তা নিয়ে গেছে এবং আজকে যে বস্তাটি নিচ্ছে সেই একই বস্তা 300 থেকে 350 টাকা 400 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। অর্থাৎ গত 3 সপ্তাহ ধরে চালের বাজারে যেই ঊর্ধ্বগতি সেটি কিন্তু চলমান রয়েছে এবং বিক্রেতাদের মধ্যে এক ধরনের হতাশাই বিরাজ করছে, যেহেতু বৈশাখ মাসকে অর্থাৎ বৈশাখের যে মৌসুম রয়েছে বাংলাদেশের চালের বাজারে ধরা হয় ভরা মৌসুম, এই ভরা মৌসুমে এসে যেহেতু চালের দাম বাড়ছে এবং বিক্রেতারা যে শঙ্কা করছে, ক্রেতারা যে শঙ্কা করছে যে দিন যত যাবে সেই দাম বৃদ্ধি হওয়ার যেই শঙ্কা সেটি কিন্তু তারা করছেন। সব বিষয়টি যদি বলতে চাই, বিক্রেতা এবং ক্রেতা উভয়ের মধ্যেই কিন্তু শঙ্কা কাজ করছে এবং তাদের যে দাবি সেটি হচ্ছে মূলত যে সিন্ডিকেট ভাঙার যে দাবি তারা করছেন উভয় পক্ষ অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয় সরকারের যে দায়িত্বশীল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে সকলকেই তারা দাবি জানিয়েছে যাতে একেবারে প্রক্রিয়াজাতকরণের যে প্রক্রিয়াটি রয়েছে সেটি যাতে স্বচ্ছ করে এবং ক্রেতার হাতে যাতে ন্যায্য মূল্যে যাতে তারা চাল পায়, এই দাবিটি তারা জানিয়েছেন। রাজধানীর চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাঝার ইমন। এবার বন্দরনগরীর চালের বাজারের খবর জানাবেন সহকর্মী কাজী মাহফুজ। উজ্জ্বল, একেবারে বলা যায় যে বড় ধানের ভরা মৌসুম, যার কারণে চট্টগ্রামের বাজারগুলোতে আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত চালের সরবরাহ রয়েছে। সরবরাহ থাকার পরও আমরা দেখতে পাচ্ছি ঠিক উল্টো চিত্র, দাম কিন্তু প্রতিদিনই বাড়তে শুরু করেছে। কোরবানির ঈদের পরবর্তী সময়ে আমরা দেখেছি চট্টগ্রামের বাজারগুলোতে সরু চালের দাম কেজি প্রতি 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি তার প্রভাবটি আমরা দেখতে পাচ্ছি মোটা এবং মাঝারি চালের বাজারে এসেও পড়েছে, সেখানেও কেজি প্রতি 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। এখানে যারা ব্যবসায়ী আছেন, ক্রেতা আছেন, তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। ব্যবসায়ীরা বলছেন কয়েকটি কারণেই মূলত চালের দাম বেড়েছে সরবরাহ থাকার পরও। এর মধ্যে তারা প্রথম যে বিষয়টি বলছেন যে কোরবানির ঈদ পরবর্তী সময়ে পরিবহন খরচটি বেড়েছে, অর্থাৎ প্রতি ট্রাকে 8,000 থেকে 10,000 পর্যন্ত পরিবহন খরচ বেড়েছে। তার প্রভাবটি চালের বাজারে এসে পড়েছে, অর্থাৎ দামের উপরে এসে পড়েছে। আর দ্বিতীয় আরেকটি যে কারণ সেটি হচ্ছে যে মূলত মিল মালিকরা এবং বড় বড় যে শিল্প গ্রুপগুলো রয়েছেন তারা মূলত এই সময়ে চালের বড় একটি অংশ মজুত করে রেখেছেন এবং মজুত করে তারা এক ধরনের দাম বাড়ানোর পায়তারা করছে, এমনটি অভিযোগ তারা এখানে করেছেন। আর আরও একটি কারণ এখানে বলা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে চালের আমদানি বন্ধ রয়েছে, ফলে দেশীয় যে চালগুলো আছে সেই চালের বাজারে দাম বাড়ানোর একটা সুযোগ তৈরি হয়েছে। যারা বিশেষ করে অসাধু ব্যবসায়ী রয়েছেন তারাই মূলত এই কাজটি করছেন। অর্থাৎ এই কয়েকটি কারণকে মূলত গত 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে চালের বাজারে চালের দাম বাড়ার কারণ হিসেবেই কিন্তু এখানে যারা ব্যবসায়ী আছেন তারা চিহ্নিত করছেন। সেই জায়গাতে যারা ভোক্তা রয়েছেন অর্থাৎ ক্রেতা রয়েছেন তারা বলছেন যে যেহেতু ভরা মৌসুমে চালের দাম কমার কথা ছিল সে জায়গায় যেহেতু বেড়েছে, এই অবস্থায় মূলত যদি চালের বাজারে মনিটরিং কার্যক্রম জোরদার করা যায় সেক্ষেত্রে হয়তো মানুষ তার নাগালের মধ্যে চাল সংগ্রহ করতে পারবেন, অর্থাৎ তারা তাদের পছন্দ অনুযায়ী পছন্দের দামে চাল কিনতে পারবেন, এমনটি তারা আশা করছেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে ছিল চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে চালের বাজারের সবশেষ তথ্য। উজ্জ্বল।
চট্টগ্রাম ও ঢাকা থেকে চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে সিলেটের বাজারে বাড়তি সব ধরনের মাছের দাম, কেজি প্রতি 20 থেকে 40 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। বিস্তারিত জানাতে কাজীর বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, জানাবেন বাজারে মাছের সরবরাহ কেমন আর কোন দাম, কোন মাছ কত দরে বিক্রি হচ্ছে? উজ্জ্বল, আমরা যেমনটি শুনছিলাম চালের বাজারের খবর, তেমনি কিন্তু মাছের বাজারও এখন অনেকটাই উত্তাপ ছড়াচ্ছে। অর্থাৎ মাছের দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় আজকে সাপ্তাহিক ছুটির দিনে অনেকটাই বেশি দামে বিক্রি হচ্ছে। আমি যদি আপনাকে বলতে চাই, গত সপ্তাহগুলোতে আমরা দেখেছিলাম রুই মাছের ক্ষেত্রে রুই মাছ কিন্তু 300 টাকার ভিতরে বা 300 থেকে 350 টাকার মধ্যেই কিন্তু পাইকারি বাজারগুলোতে পাওয়া যাচ্ছিল, কিন্তু আজকের বাজারে 350, 400 এমনকি 450 টাকা পর্যন্ত পাইকারি বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 500 টাকা গিয়ে পৌঁছেছে। আকার ভেদে কিন্তু সেটি আরও বেশি দামে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি আপনাকে অন্যান্য মাছের কথা একটু বলি, বিশেষ করে 1 কেজি ওজনের যে ইলিশ মাছ পাওয়া যায়, সেই ইলিশ মাছের দাম কিন্তু 2800 থেকে 3000 টাকা পর্যন্ত গিয়ে পৌঁছেছে। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে এইটাও কিন্তু 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এর পাশাপাশি যদি আমি বলি অন্যান্য মাছের কথা, বিশেষ করে যে মাছগুলো নিম্ন আয়ের মানুষরা বা মধ্যবিত্তরা ব্যবহার করেন, সেগুলো কিন্তু হচ্ছে পাঙ্গাস মাছের দামও কিন্তু আমরা গত সপ্তাহে যেমনটি দেখেছিলাম 150 থেকে 160 টাকা, সেই পাঙ্গাস মাছের দাম আজকে 180 থেকে 190 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি গ্রাস কাপের কথা যদি বলতে হয়, গ্রাস কাপের দামও কিন্তু 220 টাকা ছিল গত সপ্তাহে, এটি কিন্তু বেড়ে গিয়ে 250 থেকে খুচরা বাজারে এটি 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়াও আরও কিছু মাছ রয়েছে যেগুলো একটু কম দামে কেনা যেত আগে, যেমন ব্রিগেড মাছ। সেই ব্রিগেড মাছের দামও কিন্তু আজকে পাইকারি বাজারে 280 থেকে 300 টাকা বিক্রি হচ্ছে, খুচরা বাজারে সেটা আরও বেড়ে গিয়ে 350 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ আমি যে কয়েকটি মাছের কথা বললাম, কোনো মাছের দামই কিন্তু এখনও কমেনি, বরং বাড়ছে। এবং ঈদের পর থেকে যে মাছের দাম বৃদ্ধি, সেই বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে যেমনটি আপনি জানতে চেয়েছিলেন যে আসলে সরবরাহের ব্যাপারটি, সরবরাহ কিন্তু এখন তেমনটি নেই বললে চলে, কারণ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত, বৈরী আবহাওয়া সহ নানা কারণে কিন্তু মাছের যে আমদানি, সেই আমদানি কিন্তু এখন কম রয়েছে। উজ্জ্বল, আরেকটি বিষয় বলতে হয় যে কোরবানি ঈদের পর থেকে আসলে এখানকার বিক্রেতারা বলছেন এই মৌসুমে তেমন মাছ পাওয়া যায় না, এবং এই কারণেই কিন্তু দাম বাড়ছে। তবে ক্রেতাদের সাথে আমরা যখন আলাপ করেছি, ক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন, ক্রেতারা কিন্তু বলছেন যে আসলে এভাবে যদি দাম অব্যাহতভাবে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু আসলে মাছ কেনা বা পাতে মাছ তোলা মধ্যবিত্তের জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়বে। এমন একটি কঠিন সময়ের মধ্যে যাচ্ছে। আসলে প্রত্যেকটা মাছের দাম বেড়ে গেছে, 20 থেকে 40 টাকা সর্বনিম্ন বেড়েছে, তারও বেশি কোনো ক্ষেত্রে দাম বেড়েছে। তো এই ছিল সিলেটের মাছ বাজার থেকে আমার কাছে সবশেষ। সন্দীপন শুভ যুক্ত ছিলেন সিলেট থেকে। ফেনীর পাইকারি ও খুচরা বাজারে কমেছে গ্রীষ্মকালীন ফলের দাম। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী সুলাইমান ডালিম। ডালিম, জানাবেন কোন ফল কত টাকা কমলো? হাফিজ, বলা চলে একদমই দেশীয় ফলের ভরা মৌসুম চলছে এখন, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে বাজারে দেশীয় ফল, আম, কাঁঠাল, আনারস, ড্রাগন সহ অন্যান্য যেসব ফল রয়েছে সব ফলের সরবরাহ বেড়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে সপ্তাহের ব্যবধানে ফলের যে দাম, সেটি আম প্রকারভেদে প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে। আমরা এখন আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিফলের যে ফলের আড়ত রয়েছে, এই ফলের আড়তটিতে অন্যান্য স্বাভাবিক সময়ে কিন্তু প্রতিদিন 8 থেকে 9 কোটি টাকার ফল এইখান থেকে বিক্রি হয়। দেশীয় ফলের আম, কাঁঠাল, আনারসের এই মৌসুমে কিন্তু শুধু দেশীয় যেসব ফল রয়েছে সেসব ফলে কিন্তু দৈনিক এখানে 2 থেকে 3 কোটি টাকার ফল বিক্রি হয়। আজকে আমরা বাজারে এসে যেটি দেখেছি যে আম 4 থেকে 5 প্রজাতির আম এখানে আছে। আজকের বাজারে আমরা দেখেছি যে আম্রপালি, হিমসাগর, ল্যাংড়া সহ প্রজাতির আম রয়েছে। আম প্রতি কেজি এখানে একদমই 40 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে পাইকারিতে। খুচরো বাজারে গিয়ে সেসব আম বিক্রি হচ্ছে যে 70 থেকে 80 টাকার মধ্যে। বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে 1 সপ্তাহের ব্যবধানে আম
সব ধরনের আম প্রতি কেজিতে 15 থেকে 20 টাকা কমেছে, যার ফলশ্রুতিতে সাধারণ মানুষের যে চাহিদা এবং বাজারে ফল কেনার জন্য আসা সেটির প্রবণতা বেড়েছে। অপরদিকে আমরা দেখেছি যে আনারসের যে সরবরাহ সেটিও কিন্তু বেড়েছে। আমরা ফেনীর এই যে ফলের আড়ত, এই ফলের আড়তে সাধারণত চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু কাঁঠাল এবং আনারস আসে। সেই কাঁঠাল এবং আনারস এখানে বিক্রি হয় এবং দেখা যায় যে অন্যান্য সময়ের চাইতে এই সময়ে আম এবং কাঁঠাল এবং আনারসের যে সরবরাহ সেটি বেড়েছে, যার ফলে দামও কমেছে। আজকের বাজারে আমরা দেখেছি যে আনারস প্রতি জোড়া আনারস বিক্রি হচ্ছে যে 50 থেকে 60 টাকার মধ্যে, যেটি গত সপ্তাহে কিন্তু 60 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হয়েছিল। এছাড়াও আমরা দেখেছি যে আনারসে যে দেশীয় ফল যে কাঁঠাল সেটি সরবরাহ বেড়েছে। গত সপ্তাহে আমরা দেখেছি যে যেসব কাঁঠাল প্রতিটি 100 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে, সেসব কাঁঠাল এখন 100 টাকার নিচে নেমেছে, ক্ষেত্র বিশেষে 70 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হয়েছে। অপরদিকে দেশীয় আরো কিছু ফলও কিন্তু বাজারে রয়েছে, যেসব ফলের দামও কিন্তু অন্যান্য সময়ের চাইতে কম। বিক্রেতারা যেমনটি বলছেন যে এই যে সময়টা একদম দেশীয় ফলের যে ভরা মৌসুম, এই সময়ে বাজারে দেশীয় ফলের যে সরবরাহ সেটি বেড়ে থাকে, দাম কিছুটা মানুষের হাতের নাগালের মধ্যে আসে। অপরদিকে ক্রেতারা যেটি বলছেন যে এই যে দেশীয় ফলের যে দাম সেটি কমার ফলে তাদের মধ্যে কিন্তু বিদেশি ফলের যে প্রতি যে আগ্রহ সেটি কিছুটা কমেছে এবং বিদেশি ফলের প্রতি কেনাকাটাও কিছুটা কমেছে এবং বিদেশি ফলের এই প্রভাবে বিদেশি ফলের দামও কিছুটা কমেছে। তো এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের ফলের আড়ত থেকে আমাদের কাছে ফেনীর ফল বাজারের খবরের সর্বশেষ। ফেনীর ফল বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম। হবিগঞ্জের বাহুবলে স্কুল ভবন নির্মাণে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ঢালাইয়ের মাত্র 3 দিনেই ধসে পড়েছে দ্বিতীয় তলার সিঁড়ি। উপজেলা প্রকৌশল অধিদপ্তর বলছে, ডিজাইন বহির্ভূত নির্মাণ ও ত্রুটির বিষয়ে আগেই চিঠি দেয়া হয়েছিল ঠিকাদারকে। আরও জানাচ্ছেন কাজল সরকার। হবিগঞ্জের বাহুবল উপজেলার খাগাউড়া 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় চলছে নতুন স্কুল ভবন নির্মাণ কাজ। তবে কাজ চলার মধ্যেই ধসে পড়েছে দ্বিতীয় তলার সিঁড়ি, খুলে পড়ছে পিলারের ঢালাই। ভবনের নির্মাণ কাজের শুরু থেকেই অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে স্কুল ভবন নির্মাণ করছে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স শেখ সেলিম। এ নিয়ে ঠিকাদারের লোকজনের সাথে গ্রামবাসীর কথা কাটাকাটিও হয়েছে। সিঁড়ি দইটা নিজেই ফরিয়ে গেছে। কাজটা করা হয়েছে, কাজটা আমাদের সব জালিয়াতি। সিমেন্টের বাগ একবারে কম, রড বড় দিয়ে বানছে, এটা 2 নম্বরই, সব 2 নম্বরই। একটা কলমে 5 থেকে 6 ফুটের ভিতরে কোনো একটা রিং নাই। যদি 5 থেকে 6 ফুটের ভিতরে একটা রিং থাকে না, তাহলে এই বিল্ডিং দিয়া আমরা কতটুকু নিরাপত্তা থাকতে পারি। এদিকে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের পরিদর্শনেও ধরা পড়েছে অনিয়মের চিত্র। ডিজাইন বহির্ভূত নির্মাণ ও অনিয়মের বিষয়ে গেল 22 জুনেই ঠিকাদারকে চিঠি দেওয়া হয়। একটা সিঁড়ি আছে ফার্স্ট ফ্লোরে, সেটা ঢালাই করছিল। তো করার পরবর্তীতে দেখি যে সিঁড়িটার আপনার যে ড্রয়িং ডিজাইন স্পেসিফিকেশন আসে সেই অনুযায়ী আমার হয় নাই। সেক্ষেত্রে আমি যাই ঠিকাদারকে চিঠি করে দিই যে আপনি এটা ভেঙে পুনরায় ড্রয়িং ডিজাইন স্পেসিফিকেশন মোতাবেক করেন। সেই কারণে আমরা চিঠি দিয়ে দিছি। কাজের ত্রুটির বিষয়টি স্বীকার করেছেন ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক তুষার চৌধুরী। তার দাবি, একটি ধাপ কম হওয়ায় ধসে পড়েছে সিঁড়িটি। সিঁড়ির ধাপ যতগুলো থাকার দরকার, সিঁড়ির ধাপ একটি কম হওয়াতে স্পেসিফিক ডিজাইন বহির্ভূত হয়েছে। ভুল মানুষেরই হয়, এমনিতেই এটা ভাঙে ফেলার কথা ছিল। শিশুদের জন্য নির্মিত এই বিদ্যালয় ভবন কতটা নিরাপদ, সেই প্রশ্ন স্থানীয়দের। দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। কাজল সরকার, এখন হবিগঞ্জ। প্রায় বিলুপ্ত হওয়া এমন প্রজাতির গাছের সাথে পরিচয় ঘটাতে 2014 সালে মাত্র 1500 টাকার গাছ দিয়ে ঘরের বারান্দায় বাগান শুরু। এরপর কেন, কিভাবে তৈরি হলো বনসাই বাগান, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নারায়ণগঞ্জের নিমাই কাশারির চিকিৎসক দম্পতি মাহফুজা আক্তার ও ফয়েজ আহমেদ 11 বছর আগে বাড়ির ছাদে গড়ে তোলেন বনসাই বাগান, যেখানে প্রতিটি কোণায় জায়গা পেয়েছে বিলুপ্ত প্রজাতির বনসাই গাছ। তারা জানান, শুরুতে শখের বশে
5টি ক্যাকটাস ও 2টি বনসাই দিয়ে শুরু হয় ছাদ বাগানের যাত্রা। এখন সেখানে জায়গা পেয়েছে 500 প্রজাতির 2000 গাছ, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। বনসাইয়ের মাধ্যমে প্রকৃতি থেকে যেসব গাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই গাছগুলোকে খুব ভালোভাবে সংরক্ষণ করা যায় এবং বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়। এই অনুপ্রেরণা থেকেই আমরা আসলে ছাদ বাগান শুরু করেছি। আমাদের এই বাগানটা আমরা যদি ছাদে বৃহৎ পরিসরে শুরু করতে পারি তাহলে আমাদের বাচ্চাদের জন্য উপকার হবে। মাহফুজা ফয়েজ দম্পতির ছাদ বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন গাছপ্রেমীরা, অনেকে আবার আগ্রহী হয়ে উঠছেন। আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আমরা করতে পারি কিনা এই ছাদ বাগান বা বনসাই। বর্তমানে দেশে বনসাইয়ের বেশ চাহিদা রয়েছে। এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা। বাজার মূল্য অনেক এবং এটা করে বাণিজ্যিকভাবে তারা লাভবান হতে পারেন। বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বনসাই উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগবালাই পোকামাকড়ের আক্রমণ সহ সকল ক্ষেত্রে পরামর্শ সেবা প্রদান করে। বনসাইয়ের প্রতি মানুষের আগ্রহ থাকলেও সুযোগের অভাব রয়েছে, তাই বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য সরকারি বিভিন্ন পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন উদ্যোক্তারা। এখন নারায়ণগঞ্জ। আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে না আসা ইরান জুড়ে উদ্বেগের মধ্যেই বুধবার প্রচার করা হয় নতুন ভিডিও বার্তা। তবে যুদ্ধবিরতিতে 2 দিন পেরিয়ে গেলেও জানা যায়নি কোথায় আছেন দেশটির সর্বোচ্চ এই নেতা। এ অবস্থায় বিশ্লেষকরা ধারণা করছেন, যখন জনসম্মুখে বেরিয়ে আসবেন তখন ভিন্ন এক জাতি খুঁজে পাবেন খামেনি। অনেকে এও মনে করছেন যে আগের চেয়েও আরও কয়েক গুণ জোরালো ভূমিকা নিতে পারে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রযাত্রাকে হুমকি মনে করে 13 জুন আক্রমণ শুরু করে ইসরায়েল। 21 জুন দেশটির 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি তেল আবিব ওয়াশিংটন হুমকি দেয় খামেনি শাসন ব্যবস্থা পরিবর্তনের। এসবকে পাত্তা না দিয়ে ইসরায়েলকে তো বটেই, যুক্তরাষ্ট্রকেও দাঁত ভাঙা জবাব দিতে কাতার ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে 24 জুন যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পর এখনও জনসম্মুখে আসেননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সব মিলিয়ে প্রায় 1 সপ্তাহ ধরে লোকচক্ষুর অন্তরালে তিনি, যা নিয়ে উদ্বিগ্ন দেশবাসী। হচ্ছে খবরের শিরোনামও। ঠিক এমন সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতি দিয়েছেন খামেনি। এর কিছুক্ষণ পরই রেকর্ড করা একটি ভিডিও বার্তাও সামনে আসে, যেখানে দৃঢ়কণ্ঠে খামেনি দাবি করেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হয়েছে ইরান। এমনকি এই যুদ্ধের মাধ্যমে তার দেশ যুক্তরাষ্ট্রকে চপেটাঘাত করেছে বলেও মন্তব্য করেন 86 বছর বয়সী এই নেতা। یکی از پایگاه‌های مهم آمریکا در منطقه پایگاه العدید সশরীরে সামনে না এলেও খামেনির এই ভিডিও বার্তায় কিছুটা স্বস্তিতে ইরানের জনগণ। যুদ্ধবিরতি হলেও এখনও ষড়যন্ত্র ও হত্যা চেষ্টার শঙ্কায় তিনি আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই অবস্থায় বিশ্ববাসীর কৌতূহল, ঠিক কবে নাগাদ প্রকাশ্যে আসবেন ইরানের সর্বোচ্চ এই নেতা। এমন পরিস্থিতিতে বিশ্লেষণধর্মী খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি, যেখানে বলা হয় যখন অথবা যদি আত্মগোপন থেকে বেরিয়ে আসেন তখন নতুন চ্যালেঞ্জ কিংবা নতুন যুগেরও মুখোমুখি হতে পারেন খামেনি। কারণ হিসেবে বলা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণে পারমাণবিক ও সামরিক অবকাঠামোর ক্ষতি ছাড়াও অনেক শীর্ষ বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা হারিয়েছে ইরান। প্রশ্ন উঠেছে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা নিয়েও। এই অবস্থায় খামেনি শাসন ব্যবস্থা কতদিন টিকতে পারবে তা অনুমান করা কঠিন বলে মনে করছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার অধ্যাপক লিনা খতিব। তবে এটি শেষের শুরু হতে পারে বলেও মনে করছেন তিনি। অন্যদিকে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের ইরান বিষয়ক বিশেষজ্ঞ আলী আনসারিও বলেছেন এটা বেশ স্পষ্ট যে নেতৃত্ব নিয়ে মতবিরোধ রয়েছে ইরানে। বিশ্লেষকরা এও বলছেন যে অভ্যন্তরীণ বিরোধিতার মাধ্যমে খামেনির শাসন ব্যবস্থা পতনের সম্ভাবনা খুবই কম। যদি তাই হতো তাহলে টানা 40 বছর ক্ষমতা টিকিয়ে রাখতে পারতেন না তিনি। তাছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আক্রমণের পর ক্ষমতা ধরে রাখতে শাসক গোষ্ঠী এখন আরও বেশি জোরালো পদক্ষেপ নেবে বলেও মনে করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ এই নেতা হয়তো বয়সের দিক বিবেচনায় একজন যোগ্য উত্তরসূরি দেখে তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলেও মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে এখনও পরিকল্পনা করেনি
ইরান। আগামী সপ্তাহে বৈঠকের ঘোষণা দেয়া ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় একথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতির বিষয়ে ট্রাম্পের বক্তব্যকে সঠিক প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে মার্কিন সিনেট সহ হোয়াইট হাউস ও পেন্টাগন। তাদের দাবি, মার্কিন হামলার আগে ইরান ইউরেনিয়াম সরিয়ে নেয়ার কোনো প্রমাণ নেই। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর স্বাভাবিক হয়েছে তেহরানের জনজীবন। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। গেল ২১ জুন ইরানের গুরুত্বপূর্ণ ৩টি পারমাণবিক স্থাপনায় B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র, যা এই যাবৎকালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান হিসেবে অভিহিত করা হচ্ছে। ৩০,০০০ পাউন্ড ওজনের ১৪টি বাংকার বাস্টার বোমা ফেলা হয় স্থাপনাগুলোতে। এই অভিযানে অংশ নেয় ১২৫টিরও বেশি মার্কিন সামরিক বিমান। তবে এত ব্যয়বহুল ও বড় অভিযানের সফলতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। খোদ ট্রাম্প প্রশাসনেই তা নিয়ে রীতিমতো বাকযুদ্ধ শুরু হয়েছে। মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এবার নিজেদের সঠিক প্রমাণ করতে বাংকার বাস্টার বোমার কার্যকারিতা নিয়ে একটি ভিডিও প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন, যেখানে এই বোমার সক্ষমতা ও বাস্তব চিত্র তুলে ধরা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার জোর দিয়ে বলেছেন, ইরানের পরমাণু স্থাপনা পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া তথ্য বলছে আদতে খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। এরপর থেকেই বিতর্ক যেন থামছেই না। এদিকে ট্রাম্পের বক্তব্যকে সঠিক প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে সিনেট সহ হোয়াইট হাউস ও পেন্টাগন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান সহ সিনেটের শতাধিক সদস্য ইরানের উপর হামলার বিষয়ে আলোচনা করেন। তাদের মতে তেহরানের পারমাণবিক কর্মসূচিতে বড় আঘাত করা হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানান, যুক্তরাষ্ট্রের হামলার আগে পরমাণু স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এদিকে পেন্টাগনের দাবি, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশ সরিয়ে নেয়ার ব্যাপারে তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই। উভয়েরই দাবি, পারমাণবিক কর্মসূচিতে ব্যাপকভাবে পিছিয়ে গেছে ইরান। এদিকে নেটো সম্মেলনে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামী সপ্তাহেই পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকের বিষয়ে এখনো কোনো পরিকল্পনা নেই ইরানের। রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি জানান, আলোচনার আগে তেহরানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হবে। ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে তেহরানের পাশে দাঁড়ানোর জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছে ইরান। সংঘাতের পর প্রথম বিদেশ সফরে চীনে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে। তানভীর জনি, এখন বিশ্ব। গেল একদিনে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ৭২ জন ফিলিস্তিনি আর অপুষ্টিতে মারা গেছেন ২ শিশু। দের আল বালা শহরের একটি মার্কেটে ড্রোন হামলা চালিয়ে ১৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলের বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্র সহায়তা সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারান বেশ কয়েকজন। গেল এক মাসে যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলের গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের থেকে ত্রাণ নিতে গিয়ে মারা গেছেন অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি। এদিকে গাজায় প্রবেশ করতে শুরু করেছে সহায়তা ট্রাক। গেল একদিনে খাদ্য চিকিৎসা সামগ্রী নিয়ে উপত্যকাটিতে ১০০টি ট্রাক প্রবেশ করেছে। এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্মাণ কাজ বন্ধ থাকায় বিআরটি প্রকল্প যেন গলার কাটা, নতুনভাবে মূল্যায়নের তাগিদ বিশেষজ্ঞদের। পর্যটন এলাকা সিলেটের গোয়াইনঘাটের সড়কে বেহাল দশা, ৩ বছরেও শেষ হয়নি ১০ কিলোমিটার রাস্তার মেরামত। অনিয়মে জর্জরিত রাজধানীর বেশিরভাগ পাঠাগার, বাজেট খরচে আসল উদ্দেশ্য, বরাদ্দের টাকা নয় ছয়ের অভিযোগ। হত্যা চেষ্টার শঙ্কায় যুদ্ধবিরতির পরও আত্মগোপনে আয়াতুল্লাহ খামেনি, প্রকাশ্যে এসে হতে পারেন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি।
আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।